প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমরা যারা তৃতীয় সেমিস্টার দেবে এবং তোমাদের যাদের এডুকেশন সাবজেক্ট রয়েছে, তোমাদের জন্য আজকে একটি নতুন এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তার আগে তোমরা যারা এডুকেটিভ চ্যানেলে চোখ রেখেছো, তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ এডুকেশন সাবজেক্টের একটি নতুন এবং একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি তোমাদের সামনে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা রাধাকৃষ্ণন কমিশনের বিষয়বস্তু সম্পর্কে, অর্থাৎ কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট সম্পর্কে আমরা আলোচনা করেছি। কি কি বিষয় তার মধ্যে রয়েছে সেগুলোও আমরা দেখে নিয়েছি। আজকে আমরা দেখব রাধাকৃষ্ণন কমিশনের সেই যে রিপোর্ট বা তার প্রতিবেদন, সেখানে কোন কোন বিষয়গুলোর উপর ভিত্তিতে কত ধরনের কেমন কেমন এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর হতে পারে, আজকে আমরা এই ভিডিওতে সেগুলি আলোচনা করব। একটি ভিডিওতে সমস্ত ধরনের এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করা সম্ভব নয়, ভিডিও অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমি তোমাদের সামনে আজকে মাত্র 25টি প্রশ্ন ও তার উত্তর তোমাদের সামনে আলোচনা করব, যেগুলি তোমাদের প্রস্তুতিতে যথেষ্ট সাহায্য করবে। গরমে ছুটি পড়ে গিয়েছে, এই সময়টা তোমরা কাজে লাগাও, কারণ কিছুদিন পরে সেপ্টেম্বরে তোমাদের থার্ড সেম পরীক্ষা রয়েছে। ফলস্বরূপ সময় তোমাদের হাতে বেশি নেই, আর তোমরা জানো এমসিকিউ প্যাটার্নে তোমাদের পরীক্ষা দিতে হবে। অতএব যত ধরনের এমসিকিউ প্রশ্ন এবং উত্তর তোমরা প্র্যাকটিস করবে, ততই কিন্তু তোমাদের প্রস্তুতি ভালো হবে, আর প্রস্তুতি ভালো হলেই নম্বরও বেশি উঠবে, এটাই স্বাভাবিক বিষয়। তাহলে চলো, আজকে ভিডিওতে আমরা আলোচনা করছি যে প্রশ্নগুলো। তার প্রথম যে প্রশ্নটি রয়েছে, রাধাকৃষ্ণন কমিশন কত খ্রিস্টাব্দে বা কবে গঠিত হয়? অপশানগুলো আমাদের কাছে 45, 48, 50, 52। তাহলে আমরা জানি যে রাধাকৃষ্ণন কমিশন, যেটাকে আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বলি, সেটি কিন্তু 1948 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল, অর্থাৎ অপশান বি সঠিক উত্তর। এরপরে যে প্রশ্ন, আমরা রাধাকৃষ্ণন কমিশনের মূল উদ্দেশ্য কী ছিল? প্রাথমিক শিক্ষার উন্নয়ন, মাধ্যমিক শিক্ষার উন্নয়ন, উচ্চশিক্ষার উন্নয়ন, প্রযুক্তি শিক্ষার উন্নয়ন। তাহলে দেখো, রাধাকৃষ্ণন কমিশনের মূল উদ্দেশ্য বলা হয়েছে, তাই উচ্চশিক্ষার উন্নয়ন এটি কিন্তু রাধাকৃষ্ণন কমিশনের মুখ্য উদ্দেশ্য ছিল। পরে রাধাকৃষ্ণন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, জাকির হোসেন, রাজেন্দ্র প্রসাদ, বি.আর. আম্বেদকর। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনিই ছিলেন রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের চেয়ারম্যান। পরের যে প্রশ্ন 4 দাগে, রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের অবসরের বয়স কত হওয়া উচিত? 55, 58, 60, 62। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, 60 বছর। তবে কোনো ক্ষেত্রে কোনো টিচার, তিনি যদি কর্মদক্ষতা থাকেন এবং তিনি যদি শক্ত সমর্থ হন, শারীরিক মানসিক উভয় দিক থেকে তিনি যদি যোগ্য বলে বিবেচিত হন, তাহলে কিন্তু 60 থেকে 64 বছর বয়স পর্যন্ত তিনি শিক্ষকতা করতে পারবেন, এমনও কিন্তু নির্দেশিকা বা সুপারিশ করা হয়েছে। এরপরে আমরা দেখব 5 দাগে যে প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশন কোন বিষয়ের উপর জোর দিয়েছিলেন? কর্মমুখী শিক্ষা, ধর্মীয় শিক্ষা, মৌলিক শিক্ষা, কারিগরি শিক্ষা। তাহলে দেখো, রাধাকৃষ্ণন কমিশন যেহেতু গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের মতো একটি অন্যতম এবং উল্লেখযোগ্য সুপারিশ করেছেন, তাই স্বাভাবিকভাবে কর্মমুখী শিক্ষার উপরে রাধাকৃষ্ণন কমিশন কিন্তু জোর দিয়েছিলেন। পরে রাধাকৃষ্ণন কমিশন কত সদস্য বিশিষ্ট ছিল? 5, 10, 12, 15। এই প্রশ্নের সঠিক উত্তর 10 জন। অর্থাৎ আমরা এখানে জানি যে 10 জনের মধ্যে 7 জন ভারতীয় এবং 3 জন বিদেশি। 7 দিকে যে প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার জন্য কোন সংস্থা গঠনের পরামর্শ দেওয়া হয়? এনসিইআরটি, ইউজিসি, এআইসিটিই আর এনসিটিই। তাহলে রাধাকৃষ্ণন কমিশন উচ্চশিক্ষার জন্য কিন্তু ইউজিসি গঠনের সুপারিশ বা স্থাপনের সুপারিশ করেছিলেন। পরে যে প্রশ্নটি রয়েছে, ইউজিসিকে কেন্দ্র করে যে প্রশ্নটি রয়েছে, ইউজিসি প্রতিষ্ঠিত হয় কোন সালে? 53, 55, 56, 60। তাহলে এই যে প্রশ্নের সঠিক উত্তর কিন্তু 1953 সালে। 1953তে ইউজিসি গঠিত হলেও ইউজিসি কিন্তু স্ট্যাটুইটারি বডি বা স্বনিয়ন্ত্রিত সংস্থা হিসাবে তাকে কিন্তু 1956 সালে মান্যতা দেওয়া হয়েছিল। 1956 থেকেই ইউজিসি নিজস্ব নিয়মকানুন, আইনকানুনের মধ্য দিয়ে ইউজিসি পরিচালিত হয়ে থাকে। এরপরে রাধাকৃষ্ণন কমিশন কোন সরকারের সময় প্রতিষ্ঠিত হয়েছিল? ব্রিটিশ সরকার, নেহেরু সরকার, ইন্দিরা গান্ধী, রাজেন্দ্র প্রসাদ। তাহলে জওহরলাল নেহেরুর সময়ে রাধাকৃষ্ণন কমিশন, এই কমিশনটি গঠিত হয়েছিল। পরে 10 দাগে, রাধাকৃষ্ণন কমিশনের প্রধান প্রতিবেদন কবে প্রকাশিত হয়? 48, 49, 50, 52। তাহলে রাধাকৃষ্ণন কমিশনের প্রধান প্রতিবেদন কিন্তু 1920 অর্থাৎ 1949-এ প্রকাশিত হয়। বলছি, কমিশন কত মাস ধরে কাজ করেছিল? 6 মাস, 9 মাস, 12 মাস, 15 মাস। কমিশন কিন্তু প্রায় 9 মাস ধরে কাজ করে তার রিপোর্ট সরকারের নিকট জমা করেছিল। এরপরে রাধাকৃষ্ণন কমিশন কোন স্তরের শিক্ষার উপর আলোকপাত করেছিলেন? প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষা, কারিগরি। তাহলে যেহেতু এটি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, স্বাভাবিকভাবে উচ্চশিক্ষার উপর আলোকপাত করবে, এটাই স্বাভাবিক, অর্থাৎ অপশান সি সঠিক উত্তর। পরে রাধাকৃষ্ণন কমিশন শিক্ষকদের জন্য কি কি সুপারিশ করেছিলেন? বেতন বৃদ্ধি, গবেষণার সুযোগ বৃদ্ধি, অবসরকালীন ছুটি আর
উপরের সবকটি, অর্থাৎ অবসরকালীন যে সুযোগ সুবিধা সেগুলি। তাহলে আমরা যদি দেখি অপশানগুলোর নিরিখে যদি আমরা দেখি তাহলে কিন্তু উপরের সবকটি সঠিক উত্তর। 14 থেকে যে প্রশ্ন, কমিশন কিসের উপর গুরুত্ব দিয়েছিল? বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, গবেষণা উদ্ভাবন, বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি, শুধুমাত্র কারিগরি শিক্ষা? না, কমিশন কিন্তু প্রথম থেকেই উচ্চশিক্ষাতে গবেষণাকে বেশি গুরুত্ব দিতে হবে এই ধরনের মনোভাব কিন্তুই পোষণ করেছিল, অর্থাৎ গবেষণা এবং উদ্ভাবন এই বিষয়ের উপর কিন্তু কমিশন সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিল। হয়েছে, এরপরে আমরা বাকি প্রশ্নগুলো দেখব। দেখো 14টি এমসিকিউ এবং প্রশ্ন উত্তর আমরা করে নিয়েছি, এবার আমরা বাকিগুলো দেখব। 15তে আমাদের যে প্রশ্নটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, উচ্চশিক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ কী ছিল? বলছে একক শিক্ষার পদ্ধতি, শিক্ষকদের প্রশিক্ষণ, জাতীয় শিক্ষা ব্যবস্থা, পেশাগত কারিগরি শিক্ষা ব্যবস্থা। উচ্চশিক্ষার জন্য সবথেকে যে গুরুত্বপূর্ণ যে সুপারিশ ছিল তা কিন্তু জাতীয় শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ কমিশন মনে করেছিল যে সদ্য স্বাধীন পাওয়া দেশ ভারতবর্ষের ক্ষেত্রে একটি যদি একই সূত্রে সমগ্র রাজ্যের বা সমগ্র শিক্ষা ব্যবস্থাকে যদি উচ্চশিক্ষাকে একই সূত্রে আমরা না বেঁধে ফেলতে পারি তাহলে দেশ কখনো উন্নতির পথে এগিয়ে যাবে না। সেই উদ্দেশ্য মাথায় নিয়ে কিন্তু কমিশন জাতীয় শিক্ষা ব্যবস্থা অর্থাৎ সর্বভারতীয় ভিত্তিতে একই ধরনের একই মডেলের একই ধাঁচের শিক্ষা ব্যবস্থা চলবে, অর্থাৎ জাতীয় শিক্ষা ব্যবস্থার উপর কিন্তু কমিশন সবথেকে গুরুত্বপূর্ণ সুপারিশ করেছিল। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, কমিশনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে কোন সংস্কার করা উচিত? অর্থাৎ কমিশনের মতে বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের সংস্কার করা উচিত? স্বশাসন বৃদ্ধি, উচ্চশিক্ষায় বেসরকারীকরণ, ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক, শুধুমাত্র বিজ্ঞান ও প্রযুক্তির উপর জোর? না, কমিশন কিন্তু স্বশাসন বৃদ্ধি অর্থাৎ অটোনমাস এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে উচ্চশিক্ষার যে প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় সেগুলোকে বিশেষ সুযোগ সুবিধা দিতে হবে। তাদের পাঠ্যক্রম থেকে শুরু করে তাদের পরীক্ষা পদ্ধতি থেকে শুরু করে সমস্ত সিস্টেমের মধ্যে একটা স্বশাসন অর্থাৎ তাদের নিজস্ব গতিতে নিজস্ব পদ্ধতিতে পরিচালনা করার কিছু সুযোগ সুবিধা প্রদান করতে হবে। এরপরে 17 দাগে কী বলছে, বিশ্ববিদ্যালয়গুলি উন্নয়নের জন্য কমিশন কী পরামর্শ দেয়? শিল্প সংযোগ বৃদ্ধি, আধুনিক গবেষণাগার স্থাপন, শিক্ষকদের জন্য প্রশিক্ষণ, উপরের সবকটি। তাহলে বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য কমিশন কিন্তু যে অপশানগুলো রয়েছে সবগুলোতেই কিন্তু জোর দিয়েছিলেন, অর্থাৎ শিল্প সংযোগ বৃদ্ধি করতে, আধুনিক গবেষণাগার স্থাপন করতে, শিক্ষকদের প্রশিক্ষণ, অর্থাৎ উপরের সবকটি সঠিক উত্তর। এরপরে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম কেমন হওয়া উচিত বলে কমিশন মত দিয়েছিল? নমনীয়, কঠোর, নির্দিষ্ট, শুধুমাত্র পেশাদার? না, দেখো শুধুমাত্র পেশাদার কখনোই নির্দিষ্ট হওয়া উচিত নয়, তাহলে ছাত্রছাত্রীদের জ্ঞানের পরিসর সেটা বাড়বে না। কঠোর হলে সেটা সমস্যাবহুল, এবং নমনীয় অর্থাৎ নমনীয় মানে এই অর্থে নয় যে সহজ সরল পাঠ্যক্রম, নমনীয় অর্থে এই অর্থে যে বিভিন্ন সময়ের নিরিখে সমাজ এবং পরিবেশের চাহিদা নিরিখে দেশের স্বার্থে পাঠ্যক্রম বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তিত হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 19 দাগে যে প্রশ্ন, কমিশনের মধ্যে শিক্ষকদের কাজের সময় কত ঘন্টা হওয়া উচিত? 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা? অপশান সি 8 ঘন্টা। রাধাকৃষ্ণন কমিশন শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে কী সুপারিশ করেছিল? কঠোর মান নিয়ন্ত্রণ, শিক্ষকের দক্ষতা বৃদ্ধি, পাঠ্যক্রম উন্নয়ন, সবকটি। তাহলে যে অপশানগুলো রয়েছে এই সবগুলোই কিন্তু সঠিক, অর্থাৎ উপরের ডি, উপরের সবকটি, এটাই সঠিক উত্তর। পরে রাধাকৃষ্ণ কমিশনের মতে কোন বিষয় বাধ্যতামূলক করা উচিত? গণিত, নৈতিক শিক্ষা, ভাষা শিক্ষা, বিজ্ঞান? তাহলে অপশান বি নৈতিক শিক্ষা, কারণ কমিশন মনে করেছিল যে সদ্য স্বাধীনতা পেয়েছে যে দেশ, সেই দেশের যদি নৈতিক চরিত্রের দিক থেকে উন্নত না হয় তাহলে সেই দেশের কিন্তু মূল্যবোধ বা সেই দেশের ক্ষেত্রে জাতির মধ্যে যে একটা বাঁধন বা জাতিকে নতুন করে ঢেলে সাজানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ব্যাহত ঘটবে। তাই বিজ্ঞান, গণিত, ভাষা এগুলো তো ট্র্যাডিশনাল বিষয়গুলো তো স্বাভাবিকভাবে মানুষ পড়াশোনা করবে, এর সঙ্গে সঙ্গে নৈতিক শিক্ষাকে অন্তর্ভুক্ত করতে হবে। হয়েছে, এরপরে দেখো 22 দাগে যে প্রশ্ন রয়েছে যে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল? অর্থের অভাব, শিক্ষকের অভাব, পুরানো পাঠ্যক্রমের ধাঁচ, উপরের সবকটি? তাহলে উপরের সবকটি সঠিক, কারণ সবগুলোই কিন্তু ত্রুটির মধ্যে পড়েছে। এরপরে আমরা স্তম্ভ মেলাও আমরা এই প্রশ্নটি দেখব। দেখো স্তম্ভ এ এবং বি আমরা মিলে দেখব। রাধাকৃষ্ণন কমিশন 1948, তাহলে একের ক, তাহলে দেখো ক একটাই আছে অপশান এতে, তাহলে এটিই সঠিক উত্তর। তবু আমরা বাকিগুলো মিলিয়ে একটু দেখে নেব। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি 1953-তে তৈরি হয়েছিল, তারপরে গ স্বাভাবিক। তারপরে কিছু গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্বাভাবিকভাবে বাস্তবমুখী শিক্ষা, তাহলে খ। আর শিক্ষক প্রশিক্ষণ, গুণগত মান বৃদ্ধি, স্বাভাবিকভাবে শিক্ষকদের যদি আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করি তাদের গুণগত মান বাড়বে, তাই অপশান ক, অপশান এ সঠিক উত্তর। এরপরে আমরা দেখব 24 দাগে যে প্রশ্নটি রয়েছে। দেখো বলছে কমিশনের উদ্দেশ্য, পাঠ্যক্রমের গুরুত্ব, ছাত্র কল্যাণ, ত্রিভাষা সূত্র। তাহলে দেখো কমিশনের উদ্দেশ্য তাহলে যদি আমরা দেখি তাহলে সেখানে আমরা সামাজিক উন্নয়ন, তাহলে অপশান গ, তাহলে 1 নম্বর গ দেখে নিই, তাহলে এখানে সিতে আছে এতে আছে দুটো, পরে আমরা দেখব। পাঠ্যক্রমের গুরুত্ব, পাঠ্যক্রমে কোন বিষয়ে গুরুত্ব পাবে? আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তি। তারপরে রয়েছে খ, তাহলে গ খ মিলে যাচ্ছে। তারপরে আমরা দেখি ছাত্র কল্যাণ স্বাভাবিকভাবে কী হবে? জীবনমুখী মূল্যবোধ ছাত্র কল্যাণ।
তারপরে ঘ, তাহলে এটাতে ঘ আছে, তাহলে মানে অপশন সি সঠিক উত্তর। অর্থাৎ 3টে পর্যন্ত গিয়ে আমরা কিন্তু সঠিক উত্তর পাচ্ছি। তো সেই জন্য আমাদেরকে একটু সচেতনভাবে দেখতে হবে। তো পরেরটা দেখে নিচ্ছি, ত্রিভাষা সূত্র শিক্ষার মাধ্যম, তাহলে ক হয়েছে, তাহলে অপশন সি সঠিক উত্তর। এরপরে 25-এর দাগে যে প্রশ্ন, নিচের ঘটনাগুলোকে সঠিক ক্রমে সাজাও। ইউজিসি গঠন, রাধাকৃষ্ণন কমিশনের রিপোর্ট, স্বাধীনতা লাভ, কমিশন গঠন। তাহলে আমরা জানি যে আগে স্বাধীনতা লাভ হয়েছে, তারপর কমিশন গঠন হবে, তারপরে কমিশনের রিপোর্ট প্রকাশ, সেই রিপোর্টের ভিত্তিতে ইউজিসি গঠন। তাহলে আমাদের কী হবে, 3, 3, 4, 2, 1, তাহলে 3, 4 এতেই আছে, অপশান এ সঠিক উত্তর হয়েছে। তাহলে এই ছিল গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর, যেগুলি তোমাদের কিন্তু প্রস্তুতিতে যথেষ্ট সাহায্য করবে। তাই ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো, আর এই এমসিকিউর ভিডিওগুলি মন দিয়ে দেখো। আশা করি তোমাদের লাভ ছাড়া কোনো ক্ষতি হবে না। আর চ্যানেলে যদি নতুন হও, চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো। পরবর্তীকালে পার্ট 2-র ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।